একটা ডাউট ছিল, বলছি ওখানে হ্যাঁ, একটা বলো বলো। এক্সামের মাধ্যমে ম্যাপের যে কালার করা, সেখানে একটা লাইন লেখা ছিল টু কালার এ ম্যাপ উইথ নো মোর দ্যান 4 কালার। কোডটা কোনো দেখতে 4। হ্যাঁ বলো, তোমার কোশ্চেনটা বলো। হ্যাঁ বলো, 4 কালারের বেশি হলে প্রবলেম কি হতে পারে? না না, ওটা হচ্ছে একটা কনস্ট্যান্ট তো তোমায় দিতে হবে। 4 কালারের জায়গায় কালার মানে হতেই পারে। হ্যাঁ কালার, তুমি একটা কোড লিখছো সেখানে সেটা 4 কালার লিখেছো, তুমি সে কোডের জায়গায় ধরো 10-10 কালার করে দেয়, একটা তো থ্রেশহোল্ড তো দেবে বাবা, কিন্তু তোমার তো এখন কম্বিনেশনে অনেকগুলোই হতে পারে। ওকে। এক মিনিট দাঁড়াও বন্ধু একটু। হ্যাঁ হ্যালো। আচ্ছা, আর হ্যাঁ অনিরুদ্ধ সাহা জিজ্ঞেস করলে বোঝা গেছে ওটা? আচ্ছা, আর কারো কি আগের দিনের কোশ্চেন আছে বলো, ডাউট থাকলে বলো। স্যার স্ট্রেসেন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আছে 2x2 ম্যাট্রিক্স এর জন্য তো আমরা মানে 7 মাল্টিপ্লিকেশন আর 18টা অ্যাডিশন আর সাবট্রাকশন ইউজ করি। তো স্যার সেরকমই 3x3 ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য অবভিয়াসলি স্যার তাহলে 27টা মাল্টিপ্লিকেশন হয়, তো ওটা একটা কম হবে 26টা না 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 মাল্টিপ্লিকেশন। না না, সবসময় একটা কম হবে এরকম না, ওটা ডিপেন্ড করবে, কেস টু কেস ডিপেন্ড। তো মানে ওটা তো কোনো ফিক্স নেই, ওটা ডিপেন্ড করছে ওটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার অ্যালগরিদম, মানে তোমার ডাইমেনশনের উপর। তুমি দেখো ওই প্রসেসটা তুমি একটা 3x3 স্টেশনসে দিই, আমি তো এক্সাম্পলটা দিয়েছি। হ্যাঁ স্যার, তাহলে উইদাউট প্রসেস আমরা মানে কোনো আলাদা করে রুল বা আলাদা করে কোনো ফর্মুলা নেই বার করার জন্য, তো তাই ওরকম তো ফর্মুলা অ্যাজ সাচ নেই, কিন্তু ওই রুল স্টেপস গুলো সেম। মানে ওই যে তুমি ওই দেখবে P1 P2 যে ক্যালকুলেশন গুলো, মানে আফটার অল দেখো, আফটার অল তোমাকে দিয়ে ঘুরে ফিরে সেই নর্মাল লাস্ট যে স্টেজটা, ওখানে যখন 2x2 ম্যাট্রিক্স যদি হয় তাহলে 2x2 আউটপুট তো 2x2ই হবে, তাই না? দুটো যদি 2x2 হয় তাহলে আউটপুট 2ই হবে। তাহলে চারটে, তাহলে বেসিক্যালি চারটে এলিমেন্ট দিবি, C11 C12 C21 C22, তাই তো? এবার C11 বেসিক্যালি কম্বিনেশন অফ P1 P2 P3 এরকম ছিল না একটা কি, তারপরে হচ্ছে P1 2 একটা কম্বিনেশন অফ P সামথিং P1 P2 P3। তো এই কম্বিনেশনটা উইল রিমেইন সেম, ঠিক আছে? এবার এইটা হয়তো তোমার যখন 3x3 হবে তখন হয়তো একটু প্যারামিটারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে মানে হয়তো তোমাদের মনে হবে যে কতই বা লাভ হলো, একটা মাল্টিপ্লিকেশন কমালাম কিন্তু তার বদলে আই হ্যাভ টু পে প্রায় অ্যাডিশন অনেকটা বেড়েছে অ্যাডিশন, তাই না? তুমি যখন কটা অ্যাডিশন তখন করতে, তুমি তখন অ্যাডিশন করতে চারটে মনে হয় না, চারটে মাল্টিপ্লিকেশন উইদাউট স্ট্রাসেন্স অ্যালগরিদম, চারটে মাল্টিপ্লিকেশন চারটে অ্যাডিশন। বাট নাও উই হ্যাভ টু রিডিউস চারটে না, সরি 8 মাল্টিপ্লিকেশন 4 অ্যাডিশন। তাহলে এখানে আমি একটা কমিয়েছিলাম, 7 মাল্টিপ্লিকেশন করেছিলাম, but I have to pay in terms of addition and that is tends to প্রায় কত মানে 14 টাইমস, মানে 14টা বেড়ে গেল, তাই না? আগে হচ্ছে চারটে, এখন হচ্ছে আমার, কারণ আচ্ছা আরেকটা পয়েন্ট হচ্ছে সাবট্রাকশন এন্ড অ্যাডিশন আর সেম থিং। ওকে, তুমি জানো যে সাবট্রাকশন আর অ্যাডিশন মানে কোনো একটা মডেল যদি বানাও, অ্যাডিশনের জাস্ট একটা ইনভার্ট করে যদি তুমি যোগ করো সেটাই সাবট্রাকশন। মানে এ ধরো 2 প্লাস বা ধরো 4 প্লাস 3 লিখবে, ঠিক আছে? এবার 4 থেকে 3 বিয়োগ করা মানে 4 থেকে 3 সাবট্রাক্ট করা মানে 4 প্লাস মাইনাস 3, তাই না? তাহলে এখানে আমাকে দেখলাম আমরা 18 খানা মানে আমাকে সাবট্রাকশন বা অ্যাডিশন অপারেশন মানে অ্যাডিটিভ অপারেশন করতে হয়েছে, কিন্তু সেখানে আগে ছিল মাত্র অনলি 4। তাহলে আমাকে 14টা সাবট্রাকশন বা অ্যাডিটিভ মানে বেড়ে গেছে। এই যে এটা বাড়ছে, এটা বাড়াটা হয়তো তোমাদের মনে হতে পারে যে একটা মাল্টিপ্লিকেশন কমাতে গিয়ে আমি এতটা সাবট্রাকশন অ্যাডিশন মানে বাড়াবো,
বাট স্টিল একটা জিনিস মনে রাখবে, সাবট্রাকশন বা অ্যাডিশন করাটা কিন্তু মাচ মোর ইজিয়ার এবং কম রিসোর্স ইন্টেন্সিভ অপারেশন, ভেরি লেস রিসোর্স ইন্টেন্সিভ অপারেশন, তাই না? আমার সিম্পল তুমি দেখো, শুধু পলিনোমিয়াল আগের দিনও বলছিলাম, ধরো xp প্লাস 7x প্লাস 3 আর 2x কিউব 9x প্লাস 10, তাহলে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট অ্যাডিশন করবে আর কি আছে। কিন্তু সেটা যদি মাল্টিপ্লিকেশন করতে তাহলে কতটা, মানে আর সত্যি কথা বলতে মাল্টিপ্লিকেটিভ সার্কিট মানে বেসিক্যালি মাল্টিপল টাইমস অ্যাডিশন, তাই না? মানে ধরো 2 কে 10 দিয়ে গুণ করো বা 4 কে 10 দিয়ে গুণ করো, তার মানেটা বেসিক আমার কম্পিউটার কিন্তু মাল্টিপ্লিকেশন বোঝে না। তাহলে 4 × 10 এই কথাটা করাটার মানে 10 কে 10 বার অ্যাড করবে, তাই তো? এই সরি 10 কে 4 বার অ্যাড করবে, তাহলে এখানে আমার 10 কে 4 বার অ্যাড করতে হচ্ছে। মানে ধরো যদি দুটো পলিনোমিয়ালকে গুণ করতে যাও, প্রত্যেকটা ফার্স্ট পলিনোমিয়ালের প্রত্যেকটা কোএফিসিয়েন্টের সাথে I have to multiply each coefficient of the second polynomial, right? So it's kind of much more resource intensive operation. যাই হোক, বলো আর কারোর কোনো কোশ্চেন আছে সম্রাট ছাড়া? Any question? বলো, কোশ্চেন নেই তো? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ব্রুট ফোর্স অ্যালগরিদমের স্যার একটা এক্সাম্পল দেবেন? ব্রুট ফোর্স মানে হচ্ছে, ধরো তোমার আমি বললাম যে আগের দিন বলছিলাম মনে, ধরো আমি বললাম যে আমার কাছে একটা মানে কমিউনিকেশন, ধরো একটা কমিউনিকেশন চ্যানেল আছে, ঠিক আছে, and I want to transmit 4 bit data, আমি 4 বিট ডেটা ওটা কি পাঠাবো, তাহলে 4টে বিট, 4টে ডিজিটাল বিট মানে কত রকম পসিবিলিটি হতে পারে, কত রকম পসিবিলিটি হতে পারে 4টে ডিজিটাল বিটে কত রকম পসিবিলিটি কাজ করবে? ওটা 16 ইনক্লুডিং অল জিরো, তাই তো? হ্যাঁ স্যার। এবার ধরো কেউ পাঠালো একটা, সাপোজ ইজিনেসের জন্য বলছি অল জিরো একটা ডেটা পাঠাচ্ছে, ধরো আমি একটা মেসেজ কোড করেছি, অল তার এনকোড করার পর যেটা বেরিয়েছে অল জিরো, নাও আই হ্যাভ ট্রান্সমিটেড ইট থ্রু দ্য চ্যানেল। এবার চ্যানেলের মধ্যে কোনো কারণে ও মানে হয়েছে, মানে কোনো কারণে হয়তো বলতে পারো তোমার কোরাপ্টেড হয়েছে, নয়েজ হোক বা কিছুর মধ্যে দিয়ে এটা একটা বিট কোনো কারণে ফ্লিপ করে গেছে। এইবার ফ্লিপ করুক বা নাই করুক, মানে নয়েজ এফেক্টেড হোক বা নাই হোক, এইবার তোমার কাছে এবার তোমার মানে অবজেক্টিভ কি হবে? তোমার অবজেক্টিভ হচ্ছে যে মেসেজটা পেলাম সেটা কি আছে সেটা ডিকোড করতে হবে। তাহলে অনেক মেথড আছে, তার মধ্যে একটা মেথড হচ্ছে ব্রুট ফোর্স মেথডে কি করা হয়, যে 4টে পসিবল ওয়েতে, তার মানে আমি বললাম 4 বিট, আমি জানি শুধু 4 বিট ডেটা পাঠিয়েছি, তাহলে 16টা পসিবিলিটিস হতে পারে, 16 খানা কম্বিনেশন, দ্যাট ইজ 16 কম্বিনেশনস আর দেয়ার। তাহলে ও কি করবে, ওই যে 4 বিটের যে ডেটাটা রিসিভ করলাম, ওই 4 বিটের ডেটাটাকে নিয়ে এভরি যে 15টা 16টা ডেটাকে সবার সাথে ও ম্যাচ করানোর চেষ্টা করে, যে কোনটার থেকে ডিসটেন্সটা নিয়ে আসে। মানে এখানে ডিসটেন্স ক্যালকুলেশনের মেথড আছে, কোনটার থেকে কাছে মানে কার সিমিলার বেশি, ঠিক আছে, এবং সবার সাথে করবে। এবার করতে করতে যেখানে ম্যাচ করে যাবে সেখানে স্টপ করে দেবে সিস্টেম। যেমন আমি আরেকটা কমন এক্সাম্পল দিই, ধরো তোমরা ওই কেউ হ্যান্ড রাইটিং এক্সপার্ট কনসেপ্ট জানো? তোমরা হ্যান্ড রাইটিং এক্সপার্টাইজ কনসেপ্ট? না স্যার। হ্যান্ড রাইটিং এক্সপার্টাইজ হচ্ছে পুলিশ মানে ফরেন্সিক ল্যাবগুলোতে হয়। ওরা কি করে, ধরো তুমি মানে এটা তো শুনেও থাকবে হয়তো অনেকে, মানে যদি জানি না মানে তোমরা খবর টবরে আসে দেখবে, ধরো কোনো একটা মানে কি যেন বলো তো, লিখন বিশারদ বাংলা যেটা বলে, হ্যান্ড রাইটিং এক্সপার্ট। ওরা কি করে, ধরো তুমি একটা কোনো কথা লিখলে, এবার ও চেক করবে যে ওই কথাটা কে লিখেছে, ঠিক আছে, এবং এটা মানে জানি না যারা করে তারা বলে এটা নাকি ক্যারেক্টারের সাথে একটা খুব
মানে লেখার একটা খুব রিলেশন আছে, ক্লোজ রিলেশন আছে। এইবার ধরো আমি এরকম ঘটনা ঘটলো, কথার কথা বলছি যে একটা কোনো খাতায় তুমি কিছু একটা লিখেছো, এবার আমি ক্লাসরুমে ঢুকলাম, আমি জানি না কে লিখেছে, ধরো তোমরা 60-70 স্টুডেন্টস আর দেয়ার, so now I enter into the class and ask you to first I ask you to validate who has written this. Just I am asked, and so suppose no one respond, so then what I will do, I will match with everyone starting from any corner of the in the classroom. I will check everyone's copy and try to match with whom it is closely matched. This is called brute force method. Now, Okay, sir. now if I have any previous idea, suppose I am the class teacher, okay, or I am teaching you for last suppose 1 year, 2 year or something like that. So I have a little bit experience that okay, these handwriting may be very close or similar to that some of the students. Suppose these 10 students, I don't know exactly who is this, but I can say definitely that these two they are, I mean, these handwriting is very close or very similar to these 10 students. So in that case, I will not go through the handwriting copy of the remaining 60 students or 50 students. I will directly ask the copy of that suspected 10 students. So this is the trick. Okay, this is not the brute force. Brute force means if I check all copy. Okay, but if I have some previous experience or if I have some exam algorithm within me, so that I can justify, or I have some experience that okay, these copy may belongs to, or this handwriting may be very similar or close to this group of students or these 10 students. Yes, এটা একটা ট্রিক। বুঝা যায় অমিতাভ? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলবে? আজ কোনো কোশ্চেন আছে? ওকে চলো লেটস স্টার্ট, তাহলে আজকের ভিডিওটা শুরু করা। আচ্ছা স্যার স্ক্রিনটা একটু শেয়ার করবেন হ্যাঁ স্যার, স্টার্ট করার টাইম। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, অমিতাভ দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার একদম। Okay, so now today's is the lecture is the dynamic program. Last day বলছিলাম যে now in today's lecture we will, আচ্ছা আগের দিন তো মোটামুটি সবটাই হয়েছিল, তারপরে আমরা ডাইনামিক লাস্ট ডে পুরো স্লাইড আমি শেষ করেছিলাম না অমিতাভ? স্যার আমার আগের দিন স্যার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, তো লাস্টের দিকে স্যার ক্যালকুলেশনের পর আমি 2-3 বার বেরিয়ে গেছিলাম স্যার। আচ্ছা বাকিরা যারা আছো বলো তো, আমি আগের দিন সব শেষ করেছিলাম না? আগের দিনের পিপিটিটা ফুল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শেষ লাস্ট করেছিলাম দিকে করেছিলাম। লাস্ট দিন ঠিক আছে, আমি ভুলেও গেছিলাম। ঠিক আছে চলো। So now today is the actually I will not discuss the full PPT today, just only say 40 slides for today, and for the next day I will remaining 30 will be discussed in the next day. Okay, means next day also we will discuss dynamic programming. Okay, so first what is dynamic programming? An algorithm design technique, obviously, like divide and conquer, recursive. Divide and conquer, obviously everyone knows that partition the problem into independent sub-problem, solve the sub-problem recursively, combine the solution to solve the original problem. This is the standard divide and conquer. So applicable when sub-problems
here one point we should be very last day also we have discussed that dynamic programming is only applicable. This is the difference between divide and conquer and the dynamic programming are applicable only when the sub problems are not independent. Okay, sub problems are not independent. But in case of the divide and conquer, the each sub problems are independent to each other. Okay. So now one example. Suppose I want to calculate n what does signify this? তো বলতে পারবে এটা কি বোঝায় n কে? কে একজন বলো, অমিতাভ বলো। স্যার NCK হ্যাঁ, NCK মানে কি? কম্বিনেশন স্যার। মানে ধরো যদি আমি এরকম বলি 3C2 তার ভ্যালু কত বলো তো? 3 স্যার। এক্স্যাক্টলি। ওকে, তাহলে এবার তোমরা ছোটবেলায় পড়েছো, তোমার 12 এ তোমরা এবার এটাকে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড। সো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে কি করতে? বেসিক্যালি mathematical induction is by default is a kind of dynamic programming. তখন তোমরা পড়ে এসছো, না বুঝে মানে আমাদের পড়ানোর একটা ছিল, ফ্যালাসি থাকে তো স্কুল লেভেলে, সব পড়ানো যাবে না, বাট মোটামুটি পড়েছো তো সবাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। 11-12 ম্যাথসে কি করে বলো তো? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে কি হয় একদম কি বলো? স্যার একটা সিরিজ দেওয়া থাকে, তো ওই সিরিজটাকে অবজেক্টিভটা কি? প্রথমে বলো অবজেক্টিভটা কি, মানে একটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের অবজেক্টিভটা এটা প্রুফ করা যে সিরিজটা মানে লিজিট কিনা। এক্স্যাক্টলি। তাহলে আমরা সেখানে কি করি, আমার কাছে একটা সিরিজ দেওয়া থাকে, যেমন একটা এক্সাম্পল নিলাম, ধরো তোমার প্রশ্নে তোমরা পড়েছিলে টেলার সিরিজ, টেলার এক্সপেনশন পড়েছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ। কি জন্য করে মনে আছে টেলার সিরিজ? না স্যার। কারণ মনে নেই? ঠিক আছে, তুই পড়েছো তোমরা, আমি কবে পড়েছি, তারপর থেকে আমিও পড়িনি টেলার সিরিজ, যাই আমারও মনে নেই। তাহলে এবার কি হচ্ছে এনসিকে, এবার এনসিকে তে কি রকম করা হয়? এনসিকে হচ্ছে তোমার মানে, তাহলে কি করি আমরা প্রথমে, এবার দেখো এখানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের ফার্স্ট স্টেপে কি করব, n-1 কে প্লাস n-1 k-1। অ্যাকচুয়ালি এনসিকে মানে হচ্ছে ওটা কি হবে, যদি কেটা যদি 0 থেকে আর n থেকে শুরু করি তাহলে টোটাল n-1 খানা এলিমেন্ট হবে, তাই তো? তাহলে এবার n-1 কে প্লাস n-1 k-1। ওকে, এবং এটা আবার n-1 k-1 টাকে আবার ভাঙবো, তাই তো? মানে তখন কি হবে, n-1 k-1 প্লাস n-1 k-2, আবার n-1 k-2 টাকে ভাঙবো। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পারছো? স্যার আরেকবার বলুন। মানে এটা কিভাবে হয়েছে দেখো, এনসিকে, আচ্ছা এনসিকে মানে কি বললো? এনসিকে মানে হচ্ছে কি, ধরো এন কেটা ধরো তোমার 1 to সাপোজ বললাম 1 to 40 ভ্যারি করেছে, আর এনটা সাপোজ 100 বলে দিয়েছে। তার আচ্ছা এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বলতো কম্বিনেশনে, মানে কম্বিনেটরিক্স এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? এনসিকে এনটা যদি 100 হয়, কেটা যদি 40 হয়, এটা কি বলতে চাই কি? এটা কতটা পসিবল, মানে আমি আমার কাছে যদি 100টা ধরো বল থাকে, তার মধ্যে 40টা বলকে কত রকম ভাবে সিলেক্ট করতে হবে, তাই তো? সেটাই হচ্ছে কম্বিনেশন। এইবার তাহলে আমি কিরকম করলাম, যে তোমরা একটা যে পড়েছিলে যে উইদাউট রিপ্লেসমেন্ট উইথ রিপ্লেসমেন্ট, তাহলে কি করতাম, আমি একটা করে বল তুললাম, তুলে বললাম ওকে ফার্স্ট তুলে নিলাম, তাহলে রিমেনিং 39 আই হ্যাভ টু অ্যারেঞ্জ। আবার ধরো তাহলে 100টা ঝুড়িতে একটা 100টা বল ছিল, আমি একটা বল তুলে নিলাম, তাহলে কটা পড়ে রইল? 99টা পড়ে রইল। আর এদিকে আমার আরেকটা ঝুড়িতে একটা বল ঢুকে গেছে, তাহলে 40টার মধ্যে একটা বল অলরেডি আই হ্যাভ সাবমিটেড, সো হাউ মেনি রিমেইন? 39।
So I have in one side 99 balls, in another side there is I have to fill up remaining 31. So out of 99 I have to complete remaining 39. So again in the next phase what I will do, I will take away one ball from the remaining 99 and placed it in the another urn where there is a one ball was there, so another added, so two balls will be there, so remaining 38 I have to fill up. ওকে, সো তাহলে কি হলো, আমার বক্তব্য যে প্রথমে একটা তুললাম ওখানে রাখলাম, তাহলে কত রইলো, 99টা পড়ে রইলো, তার মধ্যে থেকে ফিল আপ করতে হবে 39। তাহলে বোঝা গেল। তাহলে এই খেলটাতে দেখো, তাহলে এনটাকে 100 বসালে, তাহলে 100 থেকে বাদ দাও 1, তাহলে কত হলো, 100 থেকে 1 বাদ দিলে 99, আর কে থেকে 1 বাদ দিলে 40, থেকে 1 বাদ দিলে 39। তাহলে আউট অফ 99 আই হ্যাভ টু ফিল আপ 39। আবার পরের স্টেজে কি হবে, তাহলে ওই 99 থেকে একটা তুলে নেবো, তাহলে ওই জন্যই বললাম n-1 k-1টাকে আবার ভাঙতে হবে। তাহলে কত ভাঙবো, n-2 k-1 প্লাস n-2 k-2, বোঝা যাচ্ছে। তারপরে আবার কি হবে, তাহলে n-2 k-2টাকে ভাঙতে থাকবে। দেখো বুঝলে কিনা এই জায়গাটা, সিম্পলি খাতা পেন হাতে থাকলে দেখো না সামনে, নিজেরাই বুঝতে পারবে। মানে এইটাকে আবার ভাঙতে হবে, আবার পরের স্টেজে গিয়ে মানে এর আন্ডারে যেটা বেরোবে তাকে আবার ভাঙতে হবে। দেখো বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে a divide and conquer approach would repeatedly solve the common sub problem. So dynamic programming solves every sub problem just once and stores the answer in a table. এইটা ঠিক আছে। যেমন এইটাই বলছিলাম, ধরো 6, এখানে एग्जांपल দিই, ধরো n আর k আর n এর ভ্যালু 6, k এর ভ্যালু 4, তাহলে কি হবে, কম্বিনেশন 6 4, তাহলে 6 4টাকে তুমি ভেঙে দিও, 6 4টাকে ভাঙলে হচ্ছে 5 3 5 4, তাই তো। তারপরে আবার 5 3টাকে ভাঙলে হচ্ছে তোমার 4 2 আর 4 3, আর 5 4টাকে ভাঙলে 4 3 4 4। মানে এরকম করতে করতে কতক্ষণ পর্যন্ত রিচ করবে, দেখো যতক্ষণ না পর্যন্ত সিঙ্গেলে এসেও থামে, মানে 3c1 কে তো আর ভাঙতে পারবে। সবাই দেখো টার্মিনেট করেছে 1s, মানে কে এর ভ্যালু যখন 1 হবে 3c1 2c1 2c2, মানে তো 2c1 2c0 রাদার বলতে পারো, আবার 2c1 2c0 এরকম ভাবে এটা প্রসিড করেছে, ঠিক আছে। ওই জন্য এখানে টার্মিনেটিং কন্ডিশনটা লেখা আছে দেখো, nc1 মানে n আর ncn মানে হচ্ছে 1, তাই তো। 2c0 মানে কত 1, আর 2c1 মানে 2, তাই তো। হ্যাঁ স্যার। তাহলে এটা দেখলাম। তাহলে ডাইনামিক প্রোগ্রামিং এর আমাদের অবজেক্টিভ হচ্ছে যে ইউজড ফর অপটিমাইজেশন প্রবলেম, obviously we set of choice that must be set, to get an optimal solution, যেটা হচ্ছে তোমার একটা মেথড বলেছিলাম গ্রিডি অ্যালগরিদম, লাস্ট ডে আমরা একটা ডিসকাস করেছিলাম গ্রিডি অ্যালগরিদম। গ্রিডি অ্যালগরিদম কি করে, ব্রুট ফোর্স মেথডের মধ্যে যেরকম কি করা হয়, মানে তোমার সব পসিবল ওয়েতে তুমি ট্রাই করলে, বাট গ্রিডি অ্যালগরিদম চেষ্টা করবে ওর মধ্যেও বেস্ট সলিউশনটাকে খুঁজে বার করতে। আচ্ছা, গ্রিডি অ্যালগরিদমের একটা প্রবলেম বলেছিলাম, কে বলতে পারবে কি প্রবলেম ছিল, মানে যার জন্য আজকে ডাইনামিক প্রোগ্রামিংটা এত দরকার। হ্যাঁ, কি হয়েছিল বলো একটু, প্রবলেম গল্পটা শুনি, মনে আছে কিনা শুনি, একটু জোরে বলো। হুম হুম আচ্ছা
5টা এক করে নিতে হবে, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল 6টা হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে দুটো তাহলে যদি এরকম নি, দুটো 7 একটা 1। সবার আগে একদম নিয়ারেস্টটা নেয়, তারপর মানে এক্স্যাক্টলি দ্যাট ইজ মানে দ্যাট ইজ দ্য সবার প্রবলেম। আগে, তারপর বাকিগুলো। ওই জন্য অলওয়েজ বিডি অ্যালগরিদমটাকে সব সময় যে তোমার বেস্ট সলিউশন দেবে, দ্যাট অলসো মে নট ট্রু। ঠিক আছে, মানে বিডি চেষ্টা করে যে সব সময় উই হ্যাভ টু ফাইন্ড দ্য বেস্ট সলিউশন, মানে ব্রুট ফোর্সের মতো এরকম না যে কোনো যেটা মিলছে সেটাই তুলে নিই। ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে, হয়তো হতে পারে যে ও একটা পার্টিকুলার মানে ও চেষ্টা করবে সবসময় ট্রাই টু ফাইন্ড দ্য অপটিমাম সলিউশন, বাট মে নট বি পসিবল। ঠিক আছে, তাহলে ওই জন্য তখন এলো ডাইনামিক কথাটার মধ্যেই বুঝতে পারছো ডাইনামিক প্রোগ্রামিং কি হয়। আমার একটা অবজেক্টিভ থাকে, এখানেও যেরকম বিডি প্রোগ্রামিং বিডি সলিউশনে বিডি মানে প্রোগ্রামেও একটা বা অ্যালগরিদম একটা অবজেক্টিভ ছিল যে আমাকে আই হ্যাভ টু ফর্ম দিস 15 সেলস অর 15 ক্রপ। তো এখানেও সেরকম একটা আমাকে অবজেক্টিভ দিয়ে দেওয়া হবে, গোল দিয়ে দেওয়া হবে, এবং our objective is to find a solution in optimal way that may be minimum or maximum। কিন্তু এখানে মজাটা হচ্ছে ওর থেকে এখানে কিছু তোমার হাতে কনস্ট্রেন্ট দেওয়া থাকে, যে ভ্যালুটা তুমি ভাই 5 এর বেশি নিতে পারবে না, বা ইনিশিয়াল চুজিং 6 এর বেশি হবে না, বা there is a lower bound যে সব সময় ভ্যালু 1 এর উপর হবে বা 4 এর উপর হবে, এরকম একটা কোনো কন্ডিশন দেওয়া থাকবে। তো এই রকম কিছু ক্রাইটেরিয়া ইউ হ্যাভ টু বি গিভেন, you are given by the user or designer that I have to satisfy this goal or satisfy this objective function using the following constraint. Yes. Yeah. So our goal is to find the optimal solution. Okay. আচ্ছা, কিন্তু ওই ক্রাইটেরিয়াগুলো স্যাটিসফাই করে আমাকে অপটিমাল সলিউশন সার্চ মানে পেতে হবে। ঠিক আছে, দ্যাট উইল ক্যারেক্টারাইজ দ্য স্ট্রাকচার অফ দ্য অপটিমাল সলিউশন। ইট মে ইউজ রিকার্সিভ ফাংশন রিকার্সিভলি ডিফাইন দ্য ভ্যালু of an optimal solution, compute the value of the optimal solution in a bottom up fashion। bottom up fashion মানে কি, মানে যখন ব্রেক করতে করতে এলো একদম যতক্ষণ না পর্যন্ত, মানে যেটা রিকার্সন হয় বেসিক্যালি, ইট ইজ অলসো কাইন্ড অফ আ রিকার্সিভ প্রোগ্রাম, বাট এখানে কিছু কনস্ট্রেন্ট দেওয়া হয়। construct an optimal solution from computed information। আচ্ছা, এইবার এখানে আমি একটা করে তোমাদের প্রবলেম আমি কিছু ডাইনামিক প্রোগ্রামিং এর एग्जांपल দেব। যেমন হচ্ছে আজকে প্রথম বলছি হচ্ছে অ্যাসেম্বলি লাইন শিডিউল। ঠিক আছে, অ্যাসেম্বলি লাইন শিডিউলিং একটা আছে, এই অ্যাসেম্বলি আজকে এটা একটু ডিটেইলসে বলবো। আর একটা একটু শুরু করব যেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স প্যারেন্থাইজেশন বলে একটা প্রবলেম হয়, সেটা একটু ডিসকাস করব। তারপরে আমরা চলে যাব হচ্ছে বিন শর্টিং প্রবলেম বলে একটা প্রবলেম হয়। এই কটা মোটামুটি মানে আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর পড়াশোনা করব। তারপরে আমরা আবার মানে অন্য চ্যাপ্টারের গ্রাফ থিওরিতে দেখব। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি তোমাদের, টাইম পেলে মানে আমি এটা তো পড়াচ্ছি ঠিক আছে, একটু প্যারালাল আমি এই মডিউলটা হয়ে গেলে 2-3 দিন হয়ে গেলে আমি গ্রাফ থিওরিটা শুরু করব। ঠিক আছে, so I request everyone, just if you also forget or not studied at all the graph theory in your maths class, so just please go through the books in any mathematics book or any internet, everything is there. Just basic, what is graph, what is your tree, what is binary tree, like that. Yes. হ্যাঁ স্যার। আর আগের দিন দেখলাম তোমরা অনেকেই মানে এটা পড়োনি, আর আগের দিনকে দেখলাম অনেকেই মানে পড়োনি। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, ধরো এখানে আমার একটা এই প্রবলেমটা হচ্ছে কি বলা, অ্যাসেম্বলি লাইন শিডিউলিং। আর প্রবলেমটা দেখ ইন্টারেস্টিং প্রবলেম। অ্যাসেম্বলি লাইন শিডিউলিং কি জিনিস, মানে ধরো আমার কাছে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, প্রোডাক্ট মানে ধরো সেটা হতে পারে কোনো গাড়ি তৈরি হচ্ছে, ধরো একটা গাড়ি তৈরি হচ্ছে। এবার এই দিক মানে একটা বড় কারখানায় গাড়ি তৈরি হচ্ছে, মানে আচ্ছা প্রোডাকশন মানে অ্যাসেম্বলি লাইন সম্পর্কে কোনো আইডিয়া আছে? কোনো কারখানায় কিভাবে মাল তৈরি হয় কোনোদিন দেখেছো বা শুনেছো? মানে বড় বড় ওই যে টাটা বা এই ধরনের বড় বড় যেগুলো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, কিভাবে কাজ করা হয় কোনো আইডিয়া আছে? এমন আইডিয়া
হ্যাঁ স্যার, বলো একদম কিভাবে অ্যাসেম্বলি হয়। সাপোজ করুন একটা গাড়ি তৈরি হচ্ছে, মানে বেসিক্যালি প্রথমে গাড়ির ওইটা মানে চ্যাসিসটা লাগাবে, তারপরে টায়ার লাগাবে, তারপরে এরকম এক একটা জায়গায় না মানে তুমি এক তো একটা অনেক পথ স্টেপে থেকে হতে শুরু হতে যাবে। করছো, তুমি তো অনেক পথ থেকে শুরু করছো। মানে আমি যদি ধরি, ধরো প্রথমে আয়রন শিটটা নেওয়া হলো বা যে মেটালের শিটটা দেওয়া হবে সেটা নেওয়া হলো, তারপর ডিজাইন হবে, হ্যাঁ তার উপর ধরে নাও ডিজাইনটা স্যার অবভিয়াসলি একটা ধরে নাও ফলোইং মানে সিকোয়েন্সিয়ালি পরপর জিনিসগুলো একদম মানে অ্যাজ ইফ একটা পাইপলাইন স্টেজ করা আছে, ঠিক আছে, মানে পরপর পরপর একটা করে সিকোয়েন্স মডিউল, প্রসেসিং মডিউল বসানো আছে, যে মডিউলের মধ্যে দিয়ে সিকোয়েন্স মানে এলিমেন্ট গুলো মানে প্রসেস গুলো মুভ করবে এবং একটা একটা করে আউটপুট বেরোবে, ঠিক আছে, মানে একটা স্টেজের আউটপুট উইল বি ফিড টু দা নেক্সট, ঠিক আছে। এবার ধরো আমি এখানে একটা সেরকম এক্সাম্পল নিচ্ছি, যে এখানে আমার একটা মানে একটা কারখানা এরকম দুটো অ্যাসেম্বলি লাইন আছে। আই হ্যাভ টু অ্যাসেম্বলি লাইনস ইন উইদিন আ কোম্পানি, ঠিক আছে। দুটো অ্যাসেম্বলি লাইনে কি হয়, মানে ধরো এরকম ভাবে অ্যাসেম্বলি লাইনটা আছে এবং প্রত্যেকটা অ্যাসেম্বলি মডিউল মানে A11 A12 A13 ফার্স্ট ওয়ানটা হচ্ছে ইন্ডিকেট করে কোন অ্যাসেম্বলি লাইনের মধ্যে দিয়ে মুভ করছে, মানে দুটোতেই কিন্তু সেম প্রোডাক্ট বেরোবে। ধরে নাও আমি একটা গাড়ি তৈরির কারখানা আছে আমার কাছে, দুটোর থেকেই গাড়ি বেরোবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং মজাটা হচ্ছে যে প্রত্যেকটা মডিউল দেখছে A11 A12 A13 বা A21 22 A23 24, এরা কিন্তু সেম মানে কাজ করে। মানে A11 যদি শীটটাকে ড্র্যাগ করে একটা গাড়ির জন্য, A21 ও শীটটাকেই ড্র্যাগ করে। আবার A12 হয়তো শীটটার উপরে ওই ড্রয়িংটাকে প্লেস করে, অটোক্যাডের যে ডিজাইনটা সেটাকে প্লেস করে, A22 ও তাই করে। A13 হয়তো তার থেকে মোল্ডিং করে, স্ট্রাকচারটাকে মোল্ড করে, A23 ও তাই করে। A14 হয়তো দেখলে একটা হয়তো বললাম যে হয়তো টায়ার লাগায়, A24 ও তাই টায়ার লাগায়, ঠিক আছে। তো এরকম ভাবে মুভ করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকে, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট each module means A11 A12 A13 বা A21 22 23 24 may take different time, মানে A11 যে টাইমে the time span in which A11 can drag a sheet, A21 may drag little bit slower for that, or A12 may place some kind of structure or prepare some structure in a particular time frame. A22 may form that structure in different time, ঠিক আছে। মানে টাইমটা ভ্যারি করতে হয়। এবং এবং মজার ব্যাপারটা হচ্ছে, এবং আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে A11 থেকে A12 তে যখন জবটা সাবমিট হচ্ছে, সাপোজ দা A11 কমপ্লিট হিজ জব and it submit to the job to A12, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু there is no such extra time will be taken. It is assumed that A11 can immediately submit the job after completion of the job of this module, ঠিক আছে। কিন্তু যদি A11 দেখো A11 থেকে জবটা A12 তে যাওয়া আর A11 থেকে A22 তে যাওয়া কিন্তু সেম, মানে টাইমটা ডিফারেন্ট, কারণ A11 থেকে A12 তে যেটা I will assume that there is no time will be taken, extra time will be taken, but from A11 to A22 extra time will be taken, some extra time, that is T11 will be taken, but the process is in A22 and A12 are same. These are called station. This A11 A12 A13 by A22 A23, these are called station. So the process or the time will be taken by this A12 or A22, the station will be maybe different, but the job is same, ঠিক আছে। এবার আমার অবজেক্টিভ হচ্ছে যে আমি কিভাবে স্টেশনগুলোকে অ্যালোকেট করব so that I can get the output as earliest possible. দেখো একটু ভালো করে বুঝবে এই জায়গাটা, আরেকবার বলবো কি বলো।
বলো, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো সবাই? মানে প্রবলেমটা ফার্স্ট আগে বোঝার চেষ্টা করো, আগে প্রবলেমটা বোঝো ভালো। Objective is to how to allocate the station, মানে whether after A11 means after S11 whether the next station will be S12 na S22. Again, after that stage whether the next station is S13 or S23. So we can get an output as early as possible, মানে সবচেয়ে ফাস্ট আমি আউটপুট পাবো। কারণ এই যে টার্মিনেশনটা মানে এই যে ট্রান্সফারটা, যদি স্টেশন S11 থেকে S12 তে কোনো জব ট্রান্সফার হয় সেটা কিন্তু অতটা মানে কোনো টাইম লাগে না, আমি ধরে নিচ্ছি there will be no time will be taken, but when the job will be transferred from the S11 to S22 it will take a time called T11, or it may happen that the job is transferred from S21 to S12, then also it take time, that is called T21. দেখো বোঝা গেছে? আচ্ছা, এইটা হচ্ছে আমার প্রবলেম। এবার সেখানে প্রবলেম ডেফিনেশনটা, কারণ এই প্রবলেমটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এবার কি করলাম যে আমার কাছে একটা ধরে নিলাম, এবার চলে আসি ফর্মাল ডেফিনেশনে। আই হ্যাভ n স্টেশনস each designated as S11 to S11, S12 in this S1n, and in the second assembly line I have also n station that is that was designated as S21, S22, S2n. Okay, corresponding stations are S1j and S2j. Corresponding stations S1j and S2j perform the same function but can take different amount of time, that is A1j and A2j, and two entry times E1 and E2 and two exit times X1, X2. ঠিক আছে? নাও এবার এটাকে এক্সপ্লেন করছি। মানে এবার দেখো তাহলে কি হতে পারে, তাহলে ডিউরিং দা মুভিং থ্রু দা স্টেশনস তাহলে দুটো কন্ডিশন অ্যারাইজ করতে পারে। আইদার দে উইল বি স্টে অন দা সেম লাইন, মানে সাপোজ ধরো এই স্টেশন S11 থেকে আইদার ইট মে স্টে অন দিস S1 means move to S12 so that it will remain in the same line, so there will be no extra cost, the costing only for the processing time of that particular node, there will be no other extra cost. Or it may happen that it may transfer the module or transfer the data from transfer the job from line 1 to line 2, means S11 to S22. Then what will happen, it will cost one, means there will be a cost for this transfer. Here obviously there is a cost in the processing, but along with during the transfer there will be one cost, that is TIG. দুটো কন্ডিশন হতে পারে, two conditions are there, either it should be stay on the same line at no cost, or it may transfer to another line with a cost from SIJ to the time of the একদম এখানে কস্ট না টাইম। ওই জন্য বললাম না আমার অবজেক্টিভটাই দুটা,
যে how fast I can get the output from the assembly line. ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা পাথ, এটা মানে পরে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, জাস্ট পরের স্লাইডেই আছে। তারপরে what problem is that what station should be chosen from line 1 and which from line 2 in order to minimize the total time to the factory for one car. এটা হচ্ছে আমার প্রবলেম ডেফিনিশন। ঠিক আছে, our problem definitions is that what stations should be chosen from line 1 and which from line 2 in order to minimize the total time to the factory for one car. So obviously one solution just discussed, there is a brute force solution. To solve রকম possibilities, enumerate all possibilities for selecting all stations. তাহলে তোমাকে সমস্ত যত রকম পসিবল সলিউশন হতে পারে সবগুলোকে মানে তোমাকে সিলেক্ট করতে হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইউ হ্যাভ টু কম্পিউট হাউ লং ইট টেকস ইন ইচ কেস এন্ড চুজ দ্য বেস্ট ওয়ান। তাহলে তোমার কাছে প্রত্যেকটা ক্ষেত্রে সলিউশন চুজ করতে হবে, তাহলে কতগুলো পসিবল ওয়ে হতে পারে চুজিং এর ক্ষেত্রে। এন স্টেশন থাকলে টু টু দি পাওয়ার এন খানা, কারণ আইদার এটা বা মানে আইদার লাইন 1 থেকে চুজ করতে পারো বা লাইন 2 থেকে চুজ করতে পারো, তাহলে বেস উইল বি 2 and in both assembly line there is a n station, so how many possibilities are there? 2 to the power n. দেখো ঠিক বললাম? স্যার আরেকবার বলুন না। মানে আমি বলতে চাইছি, সাপোজ ধরো আমার কাছে একটা, তাহলে ব্রুট ফোর্স মেথডের মানে কি? ব্রুট ফোর্স মেথড এক্ষুনি তো বললাম, ব্রুট ফোর্স মেথড করতে কি সমস্ত পসিবল সলিউশন খুঁজে বার করে যেটা বেস্ট দ্যাট উইল বি প্রোভাইড। হ্যাঁ স্যার, মানে বেসিক্যালি ব্রুট ফোর্স করে গ্রিডি মেথডে হচ্ছে কি সবগুলোকে করব, বেস্ট সলিউশনটাকে প্রোভাইড করব, বা বেস্ট নাও করতে পারি, যেটা হচ্ছে সেটাকে ফার্স্ট দিয়ে দিলাম, সেটা ব্রুট ফোর্স আর গ্রিডি হলে সবকটা নিয়ে তার থেকে বেস্ট উইল বি চোজেন। এবার তাহলে যদি আমার ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, সাপোজ ধরো there is a 2 অ্যাসেম্বলি লাইন, আর সাপোজ ধরো প্রত্যেকটার মানে এইদিকে ধরে নাও 5টা তোমার আছে স্টেশন আছে, এদিকেও 5টা স্টেশন আছে, সো দেয়ার উইল বি হাউ মেনি স্টেশন, তাহলে 5টা স্টেশন দুদিকে, আর 2 অ্যাসেম্বলি লাইনস, তাহলে দুটো অ্যাসেম্বলি লাইন 5টা স্টেশন, তাহলে কতগুলো পসিবল কম্বিনেশন হতে পারে? 3 or 5 মানে 32 খানা কম্বিনেশন হতে পারে। তাহলে আমার 32 খানা কম্বিনেশন হতে পারে, তাহলে সেটাই বলেছি যদি আমার n খানা পসিবল হয়, তাহলে n খানা যদি সাপ্লাই লাইন থাকে, সাব স্টেশন থাকে, সো হাউ মেনি পসিবল সলিউশন হতে পারে? 2 টু দি পাওয়ার n খানা। সেটাই বলতে চাইছিলাম, আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম। ঠিক আছে, এইবার মজাটা হচ্ছে ইফ n ইজ ভেরি লার্জ, ধরে নাও এন এর ভ্যালুটা আজকে 4 5 6 বলছি, ঠিক আছে, এন এর ভ্যালুটা যদি বলে দিলাম 1000 বা 500, তাহলে 2 টু দি পাওয়ার 500 মানে কত হয়ে যাবে বুঝতে পারছো? 2 টু দি পাওয়ার 10 মানেই তোমার 1024। ঠিক আছে, ইট ইজ নট পসিবল। তখন যেটা কি করা হয়, তাহলে আই হ্যাভ টু কম্পিউট দ্য মিনিমাম টাইম অফ গো থ্রু দ্য স্টেশন। এবার এখানের অবজেক্টিভটা হচ্ছে, মানে আগের দিন যে একটা সেই বলছিলাম না, জলপাইগুড়ি ধরো কলকাতা থেকে জলপাইগুড়ি যাবার ওয়ে, মানে কত রকম ভাবে আমি কি করতে পারি, মানে আমার অপটিমাল সলিউশন খুঁজে বার করতে হবে। এবার অপটিমাল সলিউশন খুঁজে বার করার একটা অপশন হচ্ছে যে গ্রিডি মেথড করে সবগুলোর থেকে বেস্ট নিলাম, তার থেকে আই হ্যাভ টু চুজ দ্য বেস্ট ওয়ান, দ্যাট ইজ ওয়ান সলিউশন। ঠিক আছে, এটা ওয়ান মেথড। আরেকটা মেথড কি বলেছিলাম আগের দিন, একটু বলো কেউ? কেউ আগের দিন একটা বলো, কেউ একটু। এই শঙ্খলিকা মল্লিক, বলো। শঙ্খলিকা আছো? হ্যালো, আচ্ছা, দেবাঞ্জন সরকার, হ্যাঁ বলো। একটা ধরো আমি অপটিমাল সলিউশন খুঁজতে চাই ইউজিং তোমার মেথড, কি বলে
তোমার ডাইনামিক প্রোগ্রামিং মেথড। তাহলে আমি আগের যে একটা কি সলিউশন বলেছিলাম একটু বলো, এক্সাম্পল দিয়ে বোঝালাম। মানে আমি কি বলেছিলাম আগের দিনকে, বলো। মিনিমাম দুটো স্যার আমরা অ্যাড করব। হ্যাঁ, মিনিমাম দুটো একটু দাঁড়াও, অর্ধেক তুমি বলো, দেবাঞ্জন বলো। মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো আজকে আমি প্রত্যেকটা লোকাল অপটিমালটাকে ফার্স্ট চুজ করি, তারপরে বেসড অন দ্যাট উইল চুজ দা মানে গ্লোবাল অপটিমাল, তাই তো? এটাই তো বললাম প্রথমে, হচ্ছে বললাম না, এখান থেকে ধরো তোমার কি করে যাও, প্রথম লোকাল অপটিমা যেটা সেটা দেখবো, তারপরে নেক্সট ফেজে আবার তারপরের ফেজের লোকাল অপটিমা দেখবো, তারপরে আবার তারপরের ফেজে লোকাল অপটিমা দেখবো। তাহলে ওভারঅল লোকাল অপটিমা দেখে আমি যেটা করে নেবো গ্লোবাল অপটিমালটা চুজ করবো, তাই তো? এখানেও ঠিক সেরকম। মানে দেখো প্রত্যেকটা কেসে সাপোজ দিস ইজ লাইন 1, দিস ইজ লাইন 2, তার মানে সাপোজ এখন আমাকে S1 যেতে মুভ করব, ঠিক আছে? তাহলে দুটো সলিউশন হতে পারে, মানে S1 J-1 আর S2 J-1 থেকে আমি আর আগে পরে কিছু দেখছি না, লাস্ট প্রিভিয়াস কি হয়েছে বা নেক্সট পরে কি হবে আমি দেখছি। আমি দেখছি ওয়েদার, আমি দেখবো ওয়েদার S1 J-1 থেকে S1 যেতে কম টাইম লাগবে না S2 J-1 থেকে S1 যেতে যেতে কম টাইম লাগবে। আমি আগে পরে কিছু দেখবো, ঠিক আছে? আমি লোকাল কন্ডিশনটাকে চেক করবো যে লোকাল কন্ডিশনের মধ্যে কোনটা মিনিমাম হচ্ছে। ঠিক আছে? তাহলে we have two choices of how to get to S1J, either through S1 J-1 to directly S1J or S2 J-1 to S1J, মানে সেম অ্যাসেম্বলি লাইনে থাকতে পারি বা অন্য অ্যাসেম্বলি লাইন থেকে ওই লাইনে মুভ করতে পারি। শুধু দেখে নেবো কোনটাতে আমার টাইম কম লাগছে, বাকি আগের ঘটনা কি ঘটেছে সেটা আমার ভাবার দরকার। ঠিক আছে স্যার, এইখানে আমরা S2J এর জন্য কিছু দেখবো না? S2J, হ্যাঁ, S এর জন্য যখন এখানে একটা পাবে তখনও তুমি দেখে নেবে যে S1 J-1 থেকে S2J তে যাওয়া ইজি না S2 J-1 থেকে ডাইরেক্টলি S2 তে যাওয়া। আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি, অবভিয়াসলি এখানেও থাকবে, সেটাও দেখতে হবে আমাকে। এবার সেটা দেখতে হবে যে আগের ফেজে এইখানে একটা শুধু ক্লজ আছে, আগের ফেজে ও কোন নোডে আছে। ও যদি এই নোডে থাকে তাহলে তুমি এই দিকটা চুজ করবে, মানে তখন এই খেল থেকে যাবো না এরকম যাবো। আমি এক্সাম্পলে আসছি, মানে পরের একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। তো তার আগে শুধু একটা জিনিস মাথায় রাখো, যখন আমি নেক্সট ফেজে মুভ করবো, নেক্সট স্টেজে মুভ করবো, নেক্সট স্টেশনে মুভ করবো, তাহলে সাপোজ ধরো নেক্সট স্টেশন আমার S1J, তাহলে আমাকে দুটো পাথে যেতে পারে, আইদার S1 J-1 to move to S1J, or there is a possibility that I can move from S2 J-1 to it will be transferred to S1J. In this condition I will just check on the what will be the value at that instant, এই ইনস্ট্যান্সে বা এই স্টেজে কি ভ্যালু। এবার ধরো এক্সাম্পলটা আছে, ধরো সাপোজ আমি ধরে নিলাম S1 J-1 to S1 যেটা ইজ less costlier compared to S2 J-1 to S1J, তখন তাহলে আমি এইটাকে চুজ করব। এই দেখো একটা রেড মার্ক করেছি, that will be my optimal solution, but optimal in local sense, it is not the global sense, কারণ গ্লোবালে তো আগে 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 একটা কন্ডিশন আছে, পরে একটা কন্ডিশন আছে, ঠিক আছে? যেরকম কাইন্ড অফ আ লোকাল ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবল, তাই তো? তোমরা লোকাল ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবল তো ইউজ করে দিচ্ছি। Yes. কি হয় লোকাল ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবল হ্যাঁ, মানে যে ফাংশনের মধ্যে ডিফাইন করছি বা যে সাবরুটিনের মধ্যে ডিফাইন করছি সেই সাবরুটিনেই থাকবে। আর গ্লোবাল ভ্যারিয়েবল মানে ও পুরো এর মধ্যে
একদম মানে মেইন ফাংশন বা পুরো যদি কোনো ভেক্টর ডিফাইন করি সেখানে এটা গ্লোবাল ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার অপটিমাল সলিউশনটা কি করে বার করব? জেনারেল, এবার দেখো জেনারেলাইজেশন এন্ড অপটিমাল সলিউশন to the problem, find the fastest way through S1 যে contains within it an optimal solution to the sub problem, find the fastest way through S1 j-1 or S2 j-1. So this is referred to as the optimal substructure. আগে এই টার্মগুলো ডিফাইন করেছিলাম, মানে সেগুলো এবার জাস্ট এখানে ডিফাইন to use this property to construct an optimal solution problem to a problem optimal solution to sub problem. এইখানে দেখো এবার एग्जांपलটা আসছে, মানে সাপোজ ধরে নাও এবার এখানে ভ্যালু গুলো দেওয়া আছে, ডিফাইন দ্য ভ্যালু অফ এন অপটিমাল সলিউশন ইন টার্মস অফ অপটিমাল সলিউশন টু সাব প্রবলেম। মানে ধরে নাও প্রত্যেকটা ধরো এন্টার থেকে ড্র্যাগ করতে S11 2 ইউনিট টাইম লাগছে, এবারে জাস্ট ভ্যালু গুলো বসিয়েছি, A11 এর ভ্যালু ধরো 7, হ্যাঁ সব ভ্যালু গুলো এরকম ভাবে দেওয়া আছে, ঠিক আছে। এবার কি হবে, তাহলে আমাকে ফার্স্টেস্ট সলিউশন চুজ করতে হবে, এবং ফার্স্টেস্ট সলিউশন কি করে চুজ করব, এই পার্টিকুলার ইনস্ট্যান্টে দাঁড়িয়ে সাপোজ ধরো এই এখান থেকে ঢোকার সময়, আচ্ছা ধরো যখন এন্ট্রি হচ্ছে ডিউরিং দ্য এন্ট্রি অফ দ্য ফ্যাক্টরি, তাহলে কি হতে পারে, আইদার ও এই পাথে যেতে পারে বা এই পাথে যেতে পারে। এইবার ইন্টারেস্টিংটা দেখো, তাহলে এই এন্ট্রি টাইমের সময় কি হতে পারে, আইদার এই পাথে যেতে পারে, মানে আমার কারসারটা দেখতে পাচ্ছ তো তোমরা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ও আইদার এইটা থেকে S11 এ মুভ করতে পারে বা S21 এ মুভ করতে পারে। তাহলে S11 এ যদি মুভ করতে হয় তাহলে কত ইউনিট লাগবে, 2 প্লাস এইখানকার যে এক্সিকিউশন টাইম মানে 7, দ্যাট ইজ 9। আর এখানে এদিকে যদি মুভ করতাম, তাহলে ডান দিকে যদি মুভ করতাম, তাহলে মানে সরি নিচের দিকে যদি মুভ করতাম তাহলে কি হতো, তাহলে 4 ইউনিট প্লাস এর প্রসেসিং হচ্ছে 8 ইউনিট, তাহলে কত হচ্ছে 12 ইউনিট টাইম লাগবে। আর এখানে সেটা 9 ইউনিটের পড়েছে, তাহলে কোনটা চুজ করবো, 9 ইউনিটটা চুজ করবো। তাহলে সেই জন্যই এখানে লিখেছে মিনিমাম অফ F1n মানে এইটা প্রসেসিং প্লাস হচ্ছে X1, সিমিলার হচ্ছে F2n প্লাস হচ্ছে X2। তাহলে এই দুটো যে টাইমটা সেইটার মধ্যে মিনিমাম, ঠিক আছে। তাই করেছি দেখো, E11 সরি E1 প্লাস A11 আর E2 প্লাস A21, ঠিক আছে। এটাই F1 of 1 ফাংশন, F2 of 1। এটা গেল হচ্ছে তোমার মানে ইনিশিয়াল পার্টটা। এইবার প্রত্যেক কেসে এই যে প্রত্যেক সাব সলিউশন যেটা ক্যালকুলেট করতে হবে, তাহলে কি হবে, প্রত্যেক স্টেজে হচ্ছে F1 অফ j-1 তার আগের কন্ডিশন প্লাস হচ্ছে তার প্রসেসিং পার্টটা যদি সেম লাইনে থাকে। আর যদি অপোজিট লাইনে থাকে, মানে ধরো যদি এই লাইন থেকে এই লাইনেই মুভ করি তাহলে কি হবে, মানে সেম লাইনেই মুভ করছি, মানে S1 j-1 থেকে S1 j মুভ করছি, তাহলে শুধু এই কেনের কত ভ্যালু প্লাস হচ্ছে এই প্রসেসিংটা A1 j। আর যদি না হয়, যদি টাইম মানে যদি এর ট্রান্সফার করতে হয়, লাইন ট্রান্সফার করতে হয়, অ্যাসেম্বলি লাইনটাকে যদি ট্রান্সফার করতে হয় তাহলে কি করতে হবে, F1 j-1 প্লাস A1 j F2 j-1 আর A1 j অ্যাজ ইট ইজ আছে, শুধু ওই ট্রান্সফারের যে টাইমটা A2, j-1 এটা করতে হবে। দিয়ে তাহলে কি করবো, কি চুজিং করবো, তাদের মধ্যে মিনিমামটা চুজ করবো। এটা হচ্ছে দেখো অপটিমাল। এবার হচ্ছে এইভাবে ফর্মুলেট করলাম, দেখো এই ফর্মুলেশন সম্পর্কে কারোর কোনো ডাউট আছে? আগে একটু পুরোটা শেষ করলি তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা বলি, এবার এই অনুযায়ী মুভ করলে তোমার প্রত্যেকটা ফাংশন এইভাবে হবে ডিফাইন করবে। এইবার এক্সাম্পলটা বলি তাহলে বুঝতে সুবিধা হবে। এইবার ধরো এই এক্সাম্পলটা আছে, এইবার এখানে দেখো তাহলে কি হচ্ছে, তাহলে এই লাইনে যখন মুভ করবো ফার্স্ট, তাহলে এখান থেকে যখন যাচ্ছি, তাহলে ফার্স্ট কন্ডিশনে যখন যাচ্ছি তখন কি হবে, তাহলে এখান থেকে গেলে এই আপার ডাইরেকশন, ইফ ইউ মুভ টু দ্য আপার ডাইরেকশন দেন 2 + 7 and in the lower direction 4 + 8, তাহলে কোনটা চুজ করব বলো? স্যার উপরেরটা, আপার ডাইরেকশন, উপরেরটা চুজ করলাম। তাহলে দেখো এখানে 9 আর 12 হচ্ছে ফাংশনটা। তাহলে এবার ওই F1 j আর F2 j মানে হচ্ছে এই ডেফিনেশনটা, এই যে ডেফিনেশনটা দেখো, তাহলে ফার্স্ট লাইন j = 1, তাহলে ওই দুটো সাম হবে, ঠিক আছে।
এটা তাই করেছি। 9 আর 12, এবার চুজিং কোনটা করবো? 9, তাহলে উপরেরটা চুজ হলো। তাহলে তাহলে এখন হচ্ছে আমি 9 বসে আছি, তাহলে এই ওই জন্য দেখো এটাকে বোল্ড করেছি। এবার পরের বারে কি করব? তাহলে এখান থেকে দুটো অপশন আছে, যে আইদার আই ক্যান স্টে অন দ্য সেম লাইন, তাহলে 9 9 18, অথবা I can move to the second line, whether here that will be 9 plus 2 মানে 11 plus 15 মানে 16, তাই তো? 7 2 9, 9 plus 2 মানে 11, 5 16 হতে পারে, অথবা 9 9 18 হতে পারে। দেখো 16 আর 18 আছে, তাহলে কোনটা চুজ করব? নিচেরটা। 16। তাহলে আমি হচ্ছে বটমে এসে আমি এখানে এসে গেলাম 16। তারপর কি হবে? আবার এখান থেকে দাঁড়িয়ে তাহলে দুটো অপশন, আইদার 16 6 22 যেতে পারি, সেম আই ক্যান স্টে অন দ্য সেম লাইন, অর আই ক্যান স্টে 16 1 17 3 20 হতে পারে। তাহলে কত কত হতে পারে? একটা হতে 20, একটা হতে পারে 22। তাহলে কোনটাই মুভ করবো? উপরেরটা। ওপরে, তাহলে 20 তে চলে গেল। সিমিলার ওয়েতে আবার এখান থেকে কি হলো? তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে দুটো পার্ট হতে পারে, তাহলে 20 3 23 হতে পারে, অথবা 20 1 21 4 25 25 হতে পারে। দেখো সরি, এখানে 20 ছিল, 20 প্লাস 24 হতে পারে, অথবা 20 1 21 4 25 হতে পারে। তাহলে কোনটা চুজ করবো? উপরেরটাই তো। 24, so I will stay on the same line and 4, so S14. From now I have two option, either I can go here, means হচ্ছে তোমার ধরো 24 প্লাস 8 তার মানে 32 হতে পারে, অথবা অথবা 24 3 27 5 32 হতে পারে। এইখানে একটা মোবাইল ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, দেখো দুটো দেওয়া টাই করে, তাই তো? এই যেটা বলতে স্যার সেম লাইনেই থাকবো না, আসছি এর সেম লাইনে না, মানে কিভাবে চুজ করা যাবে? তাহলে 24, তাহলে 24 8 32, আর 24 হচ্ছে 24 আর এদিকে 8 32, তাই তো? তাহলে সেম কন্ডিশন। তাহলে এইবার দেখো যখনই সেম কন্ডিশন হবে তখন আমাকে নেক্সটটাকে চুজ করে নিতে হবে। মানে ধরো এইখানে তো 32 হয়েছিল, এবার 32 3 35 হবে, আর এইটা 32 6 38 হবে, তাহলে কোনটা চুজ করবে? তখন ওই জায়গাটা আপনি যখন টাই করবে, যখন টাই হয়ে যাবে, তখন আই হ্যাভ টু ডু দা সেম জব ফর দা নেক্সট পার্ট অলসো। কারণ এখান থেকে তুমি এই এই S1 করে বসে তুমি এদিকে গেলেও 32 পাবে, এদিকে গেলেও 32, যখন 8 24 8 32, এখানেও তাই আছে 24 8 32। তাহলে এবার 32 এর জায়গায় তুমি 32 এর সাথে কতটা তুমি মুভ করবে? 32 থেকে 35 হতে পারে, বা 32 থেকে 38 হতে পারে। তাই না? মিনিমাম 35। এবার হচ্ছে, হ্যাঁ বলো। স্যার বললাম যে শেষেও স্যার যদি ড্র হয়, হ্যালো হ্যালো স্যার ও নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা, কার কার কে? স্যার সঞ্জয় বলে। সঞ্জয়। হ্যাঁ সঞ্জয়, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তো। তাহলে ও আমাকে একটু পরে ফোন করতে বললো আমাকে, সঞ্জয়। আমি বলে দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো প্রবলেম থাকে ফোন মেল ফোন করে দিতে বলবো পরে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে 35 এটা, তাহলে এখান থেকে 35 চুজ করবো। আচ্ছা, এর ছাড়া আর কারোর, সঞ্জয় ছাড়া আর কারোর কোনো কোশ্চেন আছে?
না ওই জন্য তো পরের ফেজটা নিলাম তো, টাই করে গেছে না, তখন তোমার কাছে টাই হয়ে যাবে, তুমি হেড হেড টেল করতে গেলে দুজনকে ব্যাট করবে বা কে বল করবে, বা কোনো কারণে হয়তো পয়সাটাকে মিডিলে করবে, তুমি কি করো তখন? আরেকবার অপারেশনটা করো, কিন্তু এখানে আরেকবার অপারেশন করার তো অপশন নেই, তার কারণ হচ্ছে আমার ক্ষেত্রে ভ্যালুটা সেম হয়ে যাবে, কারণ যেহেতু পুরো পাথের ভ্যালুটা ফিক্সড। হ্যাঁ তখন হতো নেক্সট যদি করতাম যে ইফ দ্য ভ্যালু ইজ ডাইনামিক্যালি চেঞ্জড, তা নয়, এখানে তো ফিক্সড ভ্যালু, তখন আমাকে দেখে নিতে হবে নেক্সট ফেজটা কি হচ্ছে, বুঝতে পারলাম? তাহলে সেই অনুযায়ী আমাকে অপটিমাল ভ্যালুটা চুজ করতে হবে। এবার এখানে ফর্মাল এইগুলো এখানে একটা ফর্মাল ইয়ে করা আছে, ফার্স্ট যদি হয় তো এটা অ্যালগোটা লিখেছি, ধরো একটা তাহলে ইনপুট কি হবে ফাংশনটাতে, এ টি ই এক্স এন, এ হচ্ছে প্রত্যেকটা প্রসেসিং নোডের টাইম, টি হচ্ছে ট্রান্সফার নোডের টাইম, মানে এই যে যদি তোমার ট্রান্সফার অফ দ্য লাইন, টাইম ইউ টেকেন ফ্রম দ্য ট্রান্সফার অফ দ্য লাইন, হ্যাঁ, আর হচ্ছে তোমার ই হচ্ছে তোমার এন্ট্রি টাইম, এক্স হচ্ছে এক্সিট টাইম, আর কি আছে, আর এন হচ্ছে নাম্বার অফ দ্য স্টেশন, ঠিক আছে? ইনিশিয়াল হলে তো শুধু যোগ করে দেবে, আর তারপরে 2 to n পর্যন্ত হলে এইভাবে প্রসেস করবে, ঠিক আছে? প্রত্যেকটা জাস্ট চেক করে বলে গেছি কোনটা ছোট না বড়, এইভাবে চেক করতে করতে গেছি, ওই যা বললাম সেটা কি ফর্মালি ডেফিনেশনে মানে অ্যালগো ফরম্যাটে লেখা আছে, ঠিক আছে? এবার এখানে স্টেশনটা ওইভাবে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? এইভাবে স্টেশনটা, এবার তাহলে তুমি ব্যাক ট্র্যাক করে কিভাবে স্টেশনটা হচ্ছে সেটাকে তোমাকে প্রিন্ট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এইভাবে মুভ করেছি 9, 16, 20, 24, ঠিক আছে? দেখো এই পর্যন্ত বোঝা গেছে তোমার? হ্যাঁ স্যার। আচ্ছা পরেরটা আমি একটু শুরু করে দিচ্ছি, কিন্তু আমি চাইছি না, মানে যেহেতু এগুলো বোঝার ব্যাপার তো, এগুলো ধরো এরকম একটা অ্যালগো, এবার পরীক্ষায় ধরো এরকমই অ্যালগো দেওয়া হবে একটা, ধরো বললাম যে এরকম লাইন শিডিউলিং একটা অ্যালগোরিদম দিলাম, নাও ডিজাইন ইট ইউজিং দ্য ডাইনামিক প্রোগ্রাম। তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে প্রথমে একটা এক্সাম্পল দিতে হবে, ঠিক আছে? এরকম দিলাম না, দিয়ে যে কোনো এক্সাম্পল দিতে পারো, দিয়ে একটা এরকম ভাবে অ্যালগোরিদম দিয়ে বোঝাতে হবে, এই যে অ্যালগোরিদমটা যেটা বলবে এইভাবে বোঝা গেলে তো পরীক্ষায় এরকম টাইপের কিন্তু কোশ্চেন আছে, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। পরীক্ষার আগে আর বলো না আলাদা করে এ দিতে, যে কি বলে, তোমার পরীক্ষার আগে বলো না যে স্যার ইয়ে দিন, বলে সাজেশন দিন, সাজেশন কিছু না, সাজেশন হচ্ছে এটা যে স্যার এখানে যদি সেকেন্ড পেজ ট্রাই হয় তাহলে কি থার্ড পেজ চেক করবেন? থার্ড ফেজ ট্রাই করো, সেকেন্ড ফেজ ট্রাই হলে জেনারেল হওয়ার চান্স কম, সেকেন্ড ফেজে ট্রাই করে গেলে তখন ডাইনামিক প্রোগ্রামিং এর এটাই তো এবারটাই তো চলে যাচ্ছে না, সব জায়গায় যদি টাইপ করতে থাকে না, হতে পারে ইম্পসিবল, তুমি কিছু বলোনি, তখন থার্ড ফেজ ট্রাই করে দিতে হবে, ঠিক আছে? দেখো আর কিছু বলবে বলো। এটা টাইম কমপ্লেক্স, আর প্রত্যেকবার তো আমি দুবার করে সার্চ করেছি, প্রত্যেকবার মানে শুধু দুটো পার্টে সার্চ করি, এটা লিনিয়ার তো এটা টাইমটা না, এবং এন যত বাড়বে লিনিয়ারলি বাড়বে, ব্যাস। বা ধরো না তোমার কাছে 5টা নোড আছে, তাহলে তুমি কত ম্যাক্সিমাম চেক করবে? 10টা, 10 বার চেক করবে, তাই না? মানে ধরো তাই তো করলাম, আমি কবার চেক করেছি, এই গ্রাফটা হবে না, কবার চেক করেছি, 5টা নোড আছে, আমি কবার আইদার ধরো এইটার সাথে এইটা চেক করেছি বা এটা চেক করেছি, এইটা যায় ধরো এখানে গেছে, এখানে গিয়ে এইটা চেক করেছি বা এটা চেক করেছি, তারপরে এরকম দুবার করে চেক করেছি সব জায়গায়, ঠিক আছে? এই জন্য দিতে হবে, ঠিক আছে? চলো এবার তাহলে আমরা নেক্সট জাস্ট ইনিশিয়াল শুরু করি, অপটিমালটা পরে দিন করবো। এই ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন কি হয়, ধরো আমার কাছে এবার একটা, মানে এটাও আর একটা ডাইনামিক মানে অ্যালগোরিদমের বলতে পারো, একটা ডাইনামিক
তোমার প্রোগ্রামিং এর আরেকটা এক্সাম্পল। আগেরটা বললাম অ্যাসেম্বলি লাইন প্রবলেম, এটা হচ্ছে ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন কি হয়, ধরে নাও আই হ্যাভ আ সিরিজ অফ ম্যাট্রিক্স, আ সিকোয়েন্স অফ ম্যাট্রিক্স। তাহলে A1 থেকে n, আগের দিন আমরা কি দেখিয়েছিলাম, যে আগের দিন আমরা বলেছিলাম যে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে মানে যদি আমরা সেটাকে মানে কিভাবে করি, যদি আমরা নর্মাল ওয়েতে করি তাহলে আমার বিগো অফ n কিউব লাগছে, আর যদি সেটা আমরা স্ট্রাশনস অ্যালগরিদম দিয়ে করি তাহলে বিগো অফ কত ছিল, 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার কত ছিল, মনে আছে কারো 2 পয়েন্ট কত ছিল, 2.86 ছিল না, 6 এরকম কি একটা ছিল, 86 মনে হয় নাকি, এরকম কি একটা ছিল আর কি। ঠিক আছে, তাহলে আমাদের টাইম নম্বরে কম, সেটাতে গেল ঠিক আছে, কিন্তু একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। এবার যদি এরকম হয়, আই হ্যাভ আ সিকোয়েন্স অফ ম্যাট্রিক্স A1 to AN, নাও উই হ্যাভ টু মাল্টিপ্লাই। আর একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তখনই হবে যদি ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের row, number of row of the second matrix. Suppose if A and B are the two matrix, column of A and row of B should be equal. তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এভাবে হবে না, নর্মাল সবাই জানো, তো সেটাই এখানে লিখে দিই। নর্মাল এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের এটাই তো ফর্মুলা, মানে অ্যালগরিদমটা। ইফ কলামস অফ A নট ইকুয়াল টু রোজ অফ B, তাহলে ইনকম্প্যাটিবল ডাইমেনশন, এলস আই হয়তো 1 2 1 বের হলো, তাহলে তিনটে দেখো, ওই জন্যই বলেছিলাম বিগ অফ এল কি, কারণ এটা একটা রো, এটা একটা রো, মানে এটা একটা ফর লুপ, এটা একটা ফর লুপ, এটা একটা ফর লুপ, তাহলে টোটাল হচ্ছে ফর লুপ করে বিগ অফ এল। ঠিক আছে, আচ্ছা এইখানে যেটা বলার উদ্দেশ্য এখানে হচ্ছে কিভাবে মাল্টিপ্লিকেশন, আচ্ছা A1 A2 A3 ধরে নাও আমার কাছে তিনটে ম্যাট্রিক্স আছে, তাহলে মাল্টিপ্লিকেশন সিকোয়েন্স কিরকম হতে পারে, একটু বলো। ধরো I have a 3 matrix with me, A1 A2 A3, so what will be the matrix multiplication sequence? বলো। কি হলো স্যার যেভাবে করলেই তো হলো, মানে A1 into A2 বা সে A2 এর সাথে আগে A3 করলেও তো সেই একই তো হবে। তাই একই হবে, কেন একই হবে, এই রুলটাকে কি বলে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ ইন নেচার, কমিউটেটিভ ইন নেচার না ডিস্ট্রিবিউটিভ ইন নেচার, সেটা পড়ে যদি কমিউটেটিভ লগ আঁকে বলে, বলো। এখানে কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি কমিউটেটিভ, মানে A into B should always be B into A, নিশ্চয়ই নয়, কি করে হবে, ধরো আমি বললাম 2 ইনটু ফার্স্ট ম্যাট্রিক্সটা হবে 2 ক্রস 4, সেকেন্ড ম্যাট্রিক্সটা 4 ক্রস 6, তাহলে যদি ঘুরিয়ে দাও বিটাকে যদি আগে নিয়ে চলে আসে তাহলে বি কত হচ্ছে 4 ইনটু 6, আর পরেরটা কত 2 ইনটু 4 থেকে যাচ্ছে, তাহলে 6 আর 2 কি ম্যাচ করছে, তাহলে কখনোই সম্ভব না, তাই না? ওই জন্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বোঝা গেছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নট কমিউটেটিভ, কেন বুঝতে পারলে? দেখি হ্যাঁ হ্যাঁ স্যার বোঝা গেছে। এইবার আমার প্রশ্ন হচ্ছে, আমি সিকোয়েন্স মানে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সিকোয়েন্স চেঞ্জ করছি না, মানে A1 কে বললো না যে কোনো ভাবে করলেই হলো, যে কোনো ভাবে নয়, আমি বলতে চাইছি এখানে কোনটা আগে কোনটা পরে, মানে আমি বলতে চাইছি A1 A2 A3 এখানে দু রকম ভাবে করা যায়, একটা হতে পারে প্রথমে A1 A2 কে মাল্টিপ্লাই করো, তারপরে তার সাথে A3 কে মাল্টিপ্লাই করো, দ্যাট মানে বেসিক্যালি আই want to ordering of the multiplication, I do not want to change the sequence of multiplication, মানে
তাহলে a1 এর সাথে a2 কে আগে মাল্টিপ্লাই করে নিলাম, তার সাথে a3 কে মাল্টিপ্লাই করতে পারি, অথবা a1 এর সাথে পরে করব, a2 a3 কে আগে মাল্টিপ্লাই করে a1 কে পরে করতে পারি, সেটা করতে পারি, দ্যাট ইজ পসিবল। কিন্তু দুটোতে রেজাল্ট সেম হবে, কিন্তু সমস্যা হচ্ছে দুটোতে যে নাম্বার অফ স্কেলার মাল্টিপ্লিকেশন রিকোয়ার্ড, দ্যাট ইজ কস্ট অফ ইভ্যালুয়েটিং দ্য প্রোডাক্ট। ধরো কথার কথা বলছি, a1 হচ্ছে 10 ইন্টু 100, তাহলে a2 হচ্ছে 100 ইন্টু 5, a3 হচ্ছে 5 ইন্টু 50, মানে 10টা রো 100টা কলাম আছে a1, a2 তে 100টা রো 5টা কলাম, a3 তে 5টা রো 50টা কলাম। ঠিক আছে, নাও আই ওয়ান্ট টু ডু দ্য মাল্টিপ্লিকেশন a1 ইন্টু a2 ইন্টু a3। তাহলে কি হবে, প্রথমে a1 ইন্টু a2 করে নিলে তাহলে কটা হবে? আচ্ছা, a1 ইন্টু a2 করলে কটা স্কেলার মাল্টিপ্লিকেশন করতে হবে? বলো, কি হলো, তুমি বললো নাকি সম্রাট মন্ডল? আচ্ছা স্যার, কি জিজ্ঞাসা করলেন ওটাই তো। কি কোথায় ছিল? আচ্ছা ছিলাম স্যার, ওটা শোনা গেল না। বলছি যে এই যে ধরো a1 a2 a3, a1 এ হচ্ছে ডাইমেনশন হচ্ছে 10 ইনটু 100, a2 হচ্ছে 100 ইনটু 5। তাহলে আমার বক্তব্য হচ্ছে তাহলে কটা স্কেলার মাল্টিপ্লিকেশন করতে হবে? 10 ইন্টু, হ্যাঁ স্যার 10 ইন্টু 100ই তো। অনলি 10 ইনটু 100 স্কেলার মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে? কলাম ইন্টু রো তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার 100 ইন্টু 100 তাহলে। তো স্কেলার মানে 10 ইনটু 100 ইনটু 5, কটা স্কেলার মাল্টিপ্লিকেশন করতে হবে বললাম? 10 ইনটু 100 ইনটু 5, দেখো সেটা হলো 10 ইনটু 100 ইনটু 5, মানে টোটাল আমার মাল্টিপ্লিকেশন করতে হবে তিনটে নিয়ে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার তিনটে নিয়ে। তাহলে তাহলে 5টা, না না 3টে নয়, শুধু a1 a2 এর জন্য, শুধু a1 a2 এর জন্য কটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব, মানে কটা স্কেলার মাল্টিপ্লিকেশন করতে হবে, হাতে করে করে দেখো পরে। তাহলে কটা হচ্ছে? তাহলে 5000টা, এবং আউটপুট পাবো হচ্ছে 10 ইনটু 5, কারণ যা হচ্ছে ওর কলামের রো আর কলাম এ। আচ্ছা, তারপরে এবারে কি করবো, a1 a2 হয়ে গেল, তার সাথে a3 করবো, তাহলে a3 মাল্টিপ্লাই 10 ইনটু 5, তাহলে 10 ইনটু 5 ইনটু 50, তাহলে কত হচ্ছে? 50 ইনটু 50 মানে 2500, তাহলে টোটাল আমার কত হলো? 7500। এই জায়গাটা বুঝলে না বুঝলে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার যদি আমি সিকোয়েন্সটা চেঞ্জ করি, আগে যদি a2 a3 করি, পরে যদি a1 তার সাথে মাল্টিপ্লাই, তাহলে কি হবে? a2 a3 করলে কত হচ্ছে? 100 ইনটু 5 ইনটু 50, তাহলে 25000 ইনটু 100 ইনটু 50 থাকছে, আর পরে এবার কত? 10 ইনটু 100 ইনটু 50, তাহলে কত হচ্ছে? 50000। তাহলে টোটাল হচ্ছে টোটাল হচ্ছে 75000 স্কেলার মাল্টিপ্লিকেশন লাগবে। ওটা হচ্ছে 7500, এটা 75000 স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে দেখলে সেম আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলাম, কিন্তু অর্ডারিং কিরকম হবে তার উপর ভিত্তি করে টোটাল কতগুলো স্কেলার মাল্টিপ্লিকেশন লাগবে, হাউ মেনি স্কেলার মাল্টিপ্লিকেশন আর রিকোয়ার্ড, দ্যাট উইল টোটালি ডিপেন্ড অন ইওর অর্ডারিং। ঠিক আছে, তাহলে দেখো, given a sequence of matrix, problemটা কি? problem definition is given a chain or sequence of a matrix A1 to AN where AI has the dimension of pi minus 1 cross pi, and fully parenthesize the product A1 to A1 A2 AN in a way that minimize the number of scalar multiplications. ঠিক আছে, হ্যাঁ বলো। কোনখানে? ও আচ্ছা, হ্যাঁ আপাতত, ও আচ্ছা বুঝেছি, হ্যাঁ আপাতত নেগলেক্ট করে দাও, নেগলেক্ট, হ্যাঁ হ্যাঁ নেগলেক্ট করো, নেগলেক্ট করো। দেখো মাল্টিপ্লিকেশন যদি বেশি হয় তাহলে অ্যাডিশন তো বেশি হবে, তাই না?
তাহলে এবার দেখো, ঠিক আছে, এবার প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে given a chain of matrix A1 to AN where AI has the dimension of pi minus 1 cross pi and this fully parenthesize the product A1 to AN in a way that minimize the number of scalar multiplications. Okay. Now, how we have to parenthesize the notation AI to J, I to J, I less than equal to J. Suppose that an optimal parenthesization of AI to J split the product between AK to AK minus 1, where K is greater than equal to I less than J. মানে AI to J তার মাঝখানে একটা ম্যাট্রিক্স আছে AK ধরো, তাহলে আমাকে প্যারেন্থেসাইজেশনটা এমন ভাবে করতে হবে AI to K একটা আর হচ্ছে AK to K plus 1, AK plus 1 to J একটা। এখানে তাই করে দিলে কি AI to K একটা, AK plus 1 to J একটা, আবার তারপরে এটাকে ভাঙবো, ঠিক আছে? তো the parenthesization of the prefix AI to K must be an optimal parenthesization এবং it will be continue, মানে সাব প্রবলেম হিসেবে এটা কন্টিনিউ করবে। So if there were a less costly way to parenthesize AI to K, we could substitute that one in the parenthesization of AIJ and produce the parenthesization with lower cost than the optimal solution. ঠিক আছে, মানে সোজা কথা হচ্ছে ধরো আমি পেনটা মানে ধরো আমার কাছে এরকম আছে A1 A2 একটু অসুবিধা, A3 A4, তা বোঝা যাচ্ছে মোটামুটি হাতের লেখাটা? হ্যালো, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। মোটামুটি একটু চালিয়ে নাও, বোঝার জন্য তো বোর্ড পাচ্ছি না এখানে, যাই হোক। তো হ্যাঁ, তাহলে এইবার এটাকে তুমি কত ভাবে করতে, এইটা বুঝতে পারো, এরকম করতে পারো, অথবা তুমি এরকমও করতে পারো, এরকম করতে পারো, হ্যাঁ, অথবা তুমি এরকম করতে পারো, প্রথমে এইগুলোকে গুণ করলে, হ্যাঁ, তারপরে ধরো তুমি এইগুলোকে গুণ করলে, তার সাথে এটা গুণ করলে, আর লাস্ট দিয়ে হচ্ছে হয়তো এটা, ঠিক আছে? এখন কোনটা সলিউশন হবে দ্যাট উইল বি ইউ হ্যাভ টু ডিসাইড। এখানে সেটাই করেছে, সেটাই বলতেছি। এবার ধরে নাও the sub problem is that to determine the minimum cost of the parenthesization, তাহলে A of the matrix sequence AI to J মানে AI I plus 1 J পর্যন্ত ট্রাভেল করবে, এখানে I হচ্ছে greater than equal to 1 less than equal to J, J টা less than equal to A। এবার ধরে নাও AI to J মানে এইটা মাল্টিপ্লাই করতে, মানে এইটার অপারেশনটা করতে আমার মিনিমাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশন নিড হচ্ছে MI, J, ঠিক আছে? MI, J মানে ধরো যদি 1 to n হয় কোনো একটা, মানে ধরো A1 থেকে n খানা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে, যে টোটাল স্কেলার মাল্টিপ্লিকেশন কত লাগবে M of 1, I, ঠিক আছে? এবার যদি দুটো সমান হয়ে যায়, স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট I দুটো সমান হয়ে যায়, তাহলে I ইকুয়াল টু J হয়, ইট উইল বি 0। তো এটা হচ্ছে সাব প্রবলেম প্যারেন্থাইজিং। তোমরা অ্যাজিউম ওই প্রবলেমটা ফর্মাল ডিফাইন করে জন্য অ্যাজিউম দ্যাট অপটিমাল প্যারেন্থাইজ স্প্লিট দ্য প্রোডাক্ট AI to I plus 1 J to at K ইন বিটুইন K তে সমস্তটা ব্রেক করেছে। এখানে দেখো এটা হচ্ছে এইটুকুনি একটা, এটা করতে আমার MI, K হচ্ছে নাম্বার অফ মাল্টিপ্লিকেশন লাগছে, MK plus 1, ম্যাট, তাহলে টোটাল কত হবে? দুটো যোগফল, তাহলে দুটো যোগফল করে প্লাস হচ্ছে এই দিকের যে ম্যাট্রিক্স ইনটু এদিকের ম্যাট্রিক্স, তার মানে PI minus 1 K PKJ PJ। Now we have to find the minimum solution। তাহলে যদি I equal to J হয়ে যায় তাহলে 2 2 M2, 2 মানে সেম ম্যাট্রিক্স এর কি মাল্টিপ্লাই করব, একটাই হয়ে গেল তখন 0, আর আদারওয়াইজ এটা পুরো যোগফল, ঠিক আছে? আচ্ছা, এইবার এইটা হচ্ছে রিকার্সিভ প্রবলেম হবে। এইবার এখান থেকে আমাকে অপটিমাল সলিউশনটা ক্যালকুলেট করতে হবে।
ঠিক আছে? এবার এখান থেকে আমরা গো ফর দ্য মানে নেক্সট উইক উইল স্টার্ট অপটিমাল সলিউশন। ঠিক আছে, আমার মনে হয় এইটুকু নিয়ে আজকে থাক। ঠিক আছে, কি বলো তোমরা? হ্যাঁ স্যার এতটাই করবো। ঠিক আছে, মানে আমি মিডিল বলে 35 খানা স্লাইড হয়ে গেল বলে আমি অনেকটা একদিনে পুরো 70টা বাড়ালে আমি পড়িয়ে দিতে পারবো, তোমরা নিতে পারবে না। এই এমনিতেই যা মনে হচ্ছে যাই না, ওই আগের প্রবলেমটা কতটা কি বুঝতে পারলে, কি করে আগে বাড়িতে হাতে করে ভালো করে করবে। ঠিক আছে, নিজে একটা প্রবলেম হাতে করে লিখে নিয়ে একটা হাতে করে দরকার হলে খাতা পেন নিয়ে বসে করবে। ঠিক আছে, বুঝতে না পারলে আবার পরের দিন জিজ্ঞেস করবে। তারপরে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটাকে অ্যাটলিস্ট প্রবলেমটাকে বুঝো। আমার মনে হয় না সবাই বুঝতে পেরেছে প্রবলেমটা। ঠিক আছে, একটু প্রবলেমটা গো থ্রু করো। ঠিক আছে, দিয়ে আমাকে আবার নেক্সট ডে বলো কোথায় অসুবিধা হচ্ছে, দেন উইল গো ফর দ্য ফার্দার মানে মুভ করবো। ঠিক আছে, ওকে স্যার। আজকে কি কোনো প্রবলেম আছে? এই মুহূর্তে কিছু প্রবলেম কি জিজ্ঞেস করার আছে? না স্যার দেখে বলতে হবে। আচ্ছা, আজকে আমি কোনো পাঠাচ্ছি না, পিপিটি পাঠাচ্ছি না, কিন্তু হ্যাঁ দরকার হলে তোমরা একটু কারণ এই বাকিটা তো পড়ানো, তোমরা একটু দেখে নাও, দেখে নিলে আমার নেক্সট ডে তাহলে আবার পুরোটা বাকিটা করে আমি একসাথে মেটেরিয়াল পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওকে স্যার। ওকে স্যার। চলো চলো তাহলে বেরোলাম আজকে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে।